এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। একটা সিনেমার ট্রেলার বেরিয়েছে, মানছি যে তাতে কিছু খামতি আছে, কিন্তু সবাই ভালো পয়েন্টগুলোকে না বলে শুধুমাত্র ট্রোল করছে। আমিও করব, কিন্তু ট্রোল বা রোস্ট করার আগে ভালো জিনিসগুলো নিয়ে কথা হোক। আর এখানে কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কিন্তু একটা জায়গা আছে। দেখো, রিসেন্টলি আমি রাজকুমার হিরানির ডানকি নিয়ে রোস্ট করেছি। টু বি ভেরি অনেস্ট, আমাকে একটা কথা বলো, রাজকুমার হিরানির তৈরি করা সমস্ত ফিল্মের লিস্ট আমি যদি রাখি একদিকে, আর সৃজিত মুখার্জির তৈরি করা সমস্ত ফিল্মের লিস্ট আমি যদি রাখি একদিকে, তাহলে আমার কাছে কিন্তু সৃজিত মুখার্জি রাজকুমার হিরানির থেকে বেশি ভালো চলচ্চিত্র পরিচালক। তার কারণ, অ্যাটলিস্ট 22শে শ্রাবণ আমার ভীষণ ভালো লাগে। রাজকাহিনী দেখে আমি এখনও চোখ দিয়ে আমার জল বেরোয়। জাতিস্বর একটা অসাধারণ কাল্ট ক্লাসিক রোম্যান্টিক ফিল্ম। হেমলক সোসাইটি নিয়ে তো আমি কিছু বলতে পর্যন্ত চাই না, কারণ ওটা আত্মহত্যা নিয়ে, যেটার সাথে আমার হালকা একটুখানি সম্পর্ক আছে। হেমলক সোসাইটি সত্যি বলছি খুব অন্য ধরনের ইউনিক একটা ফিল্ম, যেটার এক্সিকিউশন হয়তো আমার অতটা ভালো লাগেনি, বাট খারাপ একদমই লাগেনি। লাস্টে জিদ্দার ক্যামিও অসাধারণ লেগেছিল। যাই হোক, এই ট্রেলারটাতে আসা যাক। এই ট্রেলারে লিটারালি 5খানা এলিমেন্ট আছে। স্মার্ট ডায়ালগ, এফেক্টিভ সেন্স অফ হিউমার বা এফেক্টিভ কমেডি বলতে পারো। এই যে ব্রহ্মদত্তির যে ডায়ালগটা না, এটা কিন্তু বেশ স্মার্ট, এবং এই সেন্স অফ হিউমারটা দেখে লোকজনের মুখে কিন্তু হাসি ফুটবে। উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গলি দেখোনি। দেখো ভাই, বাঙালিদের মান এখন পড়ে গেছে, কিন্তু বাঙালিরা কিন্তু একসময় সেরার লোক ছিল, এবং বাঙালিদের মধ্যে কিন্তু মারকুট একটা প্রবণতা আছে, যেটা আমি খুব অ্যাডোর করি। সুভাষচন্দ্র বোস ভাই, গিগা চ্যাড অফ দিস ইউনিভার্স। কিন্তু দুঃখের ব্যাপারে এরকম 3 মিনিটের একটা ট্রেলারে এরকম স্মার্ট জিনিস বা ভালো লাগার মতো জিনিস কমই রয়েছে। ওল্ড কনসেপ্ট, দেখো, ওল্ড কনসেপ্ট মানেই যে খারাপ সেটা কিন্তু নয়। আমি এরকম প্রচুর সিনেমা দেখেছি যেখানে প্রোটাগনিস্ট আধুনিক সময়ে রয়েছে, সে তার লাইফে কিছু প্রবলেম যেগুলো প্রেম সম্পর্কিত, তাকে পুরনো জমানার কোনো লোক অ্যাডভাইস দিয়ে হেল্প করছে। এরকম একটা সিনেমার এক্সাম্পল আমি দিয়ে দিই, লাভ আজকাল। আমার খুব হৃদয়ের, আমার খুব ভালো লাগার, খুব কাছের একটা ফিল্ম। বলিউডে মেবি সৈফ আলি খানের লাভ আজকালের থেকে বেশি ভালো আমি কোনো সিনেমাকে বাসি না। এবং এই যে কনসেপ্টটা না, এই কনসেপ্টটা আজকের দিনেও কিন্তু খুব ভ্যালিড। আমাদের বাবা মারা একরকম ছিল। আমার বাবা মা 10 বছর প্রেম করে 35 বছর বিয়ে করছে, আর শেষ 10 বছরে আমার একটা প্রেমও 6 মাসের বেশি তো টেকেনি। হ্যাঁ, আমাদের এই জেনারেশনের ছেলেপিলেদের প্রেম বা ওভারঅল জীবন দর্শন নিয়ে পুরনো জমানার লোকদের কিন্তু অ্যাডভাইসের প্রয়োজন আছে। সেটা এই সিনেমাতে কোথাও গিয়ে আমরা পেতে চলেছি, কিন্তু ভালো জিনিস এইটুকুনিতেই শেষ হয়ে যায়। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হো গিয়া, আপ দেখেগা রোস্ট। এই যে বড় বড় করে লেখা রয়েছে যে এই সিনেমা বানাতে নাকি 6 বছর সময় লেগেছে। আউল কিটি একটা ইউটিউব চ্যানেল আছে যারা এই ধরনের ভিডিও বানায়, যে এই যে গডজিলা যে ফিল্ম, গডজিলার জায়গায় যদি আউল কিটি একটা কালো কুচকুচে সুন্দর দেখতে একটা মিষ্টি বিড়াল সে যদি থাকতো, তাহলে কি হতো। ইউটিউবের প্রোডাকশন বাজেট একটা বাংলা সিনেমার থেকে বেশি। আমি আউল কিটির এক্সাম্পল বাদ দিচ্ছি, প্রচুর মিম ভিডিও বেরোয়। আমি রিসেন্টলি দেখছিলাম যে অ্যান্ড্রু টেট স্কুলে গেলে পরে কি হতো। অ্যান্ড্রুর যে ফুটেজ, সেগুলোর ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়ে বিভিন্ন রকম ফিল্মের ক্লিপিংসের মধ্যে বসানো হচ্ছে। কিছু সাউথ ইন্ডিয়ান ইউটিউবার আছে যারা বিভিন্ন রকম গান যেগুলো খুব হিট হয়েছে, ধরো RRR ফিল্মের গান, সেখানে ব্যাকগ্রাউন্ড ডান্সারের জায়গায় রোটোস্কোপি করে পুরো ভিডিও পুরোপুরি অ্যাড করছে। সেগুলো এই সিনেমার থেকে যথেষ্ট বেশি কনভিন্সিং এবং রিয়ালিস্টিক দেখতে লাগে। দেখো, সৃজিত মুখার্জির আমার এই ট্রেলারের মোটামুটি VFX এর কাজ দেখে আমার মধ্যে না উৎপল দত্ত ভর করেছিল। আমি আমার এক বন্ধুকে বলছিলাম, ব্যাড, ভেরি ব্যাড, ভেরি 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 ব্যাড। ট্রেলারের মধ্যে একটা ডায়লগ আছে, 4 অক্ষরের শব্দ ভালোবাসা। আমি জানি না এই VFX এর পেছনে বা এই আইডিয়াটা এইভাবে এক্সিকিউট করার পেছনে এক্স্যাক্টলি কারা কারা রয়েছে। দেখো, পরিচালক তো নিজে বসে VFX আর এডিটের কাজ অবশ্যই করেনি। পরিচালক কাজটা দেখেছে, দেখে বলেছে যে ওকে চলো আমরা এটা রিলিজ করব। সেই জন্য আমি বলি, পরিচালক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা এই বিচ্ছিরি ভিজুয়াল দেখে সেটাকে ওকে করেছে, তাদের জন্য একটা 4 অক্ষরের শব্দ হয়, খুব পরিচিত চেনা একটা শব্দ। না না, রদ্দুরদা তো হোল্ড করো। আমরা জানি সকাল সকাল গালাগাল নয়,
बट 4 अक्षरेर शब्द बोलते सबाई बुझे तो गेछे। पब्लिक को समझ में आ गया रुद्रदा तुम्हारा जरूरत अब है नहीं। সৃজিত মুখার্জি যখন এক্স প্রেম যখন বানিয়েছিল তখন কিছু বড় বড় কথা সে বলেছিল যে না বাবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা কেউ বানাতে পারে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা এই লাগে সেই লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা কেউ বানাতে পারে না, ওনার মতো করে কেউ বানাতে পারে না। আচ্ছা দাদা আপনি আমাকে একটা সিম্পল কথা বলুন, এই সিনেমাটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি হতো তাহলে না অ্যাকচুয়ালি এতটা বাজে লাগতো না। উত্তম কুমারের মাস্কিং তো ভালোভাবে হয়নি, তার ক্যারেক্টারের এজগুলো অদ্ভুত একটা গ্লো এফেক্ট দিচ্ছে, এই গ্লো এফেক্টটা না যদি থাকতো আর পুরো সিনেমাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি হতো তাহলে কিন্তু অনেকটা বেশি মার্জ হয়ে যেত জিনিসটা এবং এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু বুঝতে পারা যেত না। কেন এত ডিসগাস্টিং দেখতে লাগছে সমস্ত কিছু কালারে, শুধুমাত্র একটা লোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ইভেন কি যেই যে সিনেমা থেকে এই ফুটেজগুলো নেওয়া হয়েছে, আরে ভাই আপস্কেলিং করতে হতো তো একটু, রেট্রো ভাইবের জন্য ভিএফএক্স খারাপ এটা কোনো যুক্তি হতে পারে না। যদিও আমি দেখতে পাচ্ছি সৃজিত মুখার্জির পাঁচটা ইউটিউবাররা মাঠে নেমে পড়েছে অলরেডি পয়সা করি খেয়ে, না সরি পয়সা করি খায়নি, পয়সা করি তো সাদা রঙের পৃথিবীর জন্য খেয়েছে। অভ্র আনপ্লাগডের ইন্টারভিউতে তথাগতটা কাকে যেন চাট ছিল, হবে ফেক রিভিউ নিয়ে কথাবার্তা হবে। দাদা আমি জানি প্রমিস অ্যাকচুয়ালি ব্রেক হচ্ছে আর তুমি এই ভিডিওটা খুব মন দিয়ে দেখছো, তোমার মতো চিটিংবাজির সাথে প্রমিস কি, কথার তো কোনো দাম কোনোদিন ছিল না। এই পোর্শনটা কিন্তু আমি সৃজিতদাকেও বলছি না, কোনো অডিয়েন্সকেও বলছি না, নস্টালজিয়া বেইট। তুমি যখন বইমেলায় যাবে না দেখবে যে সত্যজিৎ রায়কে নিয়ে অনেকে অনেক লেখা লেখে, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ির জীবনী নিয়ে, ঠাকুর বাড়ির ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু লেখা লেখে। টিনটিনের যেহেতু এতদিনে কপিরাইট মোটামুটি উঠে গেছে, টিনটিনকে নিয়ে লোকে লিখছে, এরকম নয় যে টিনটিনের গল্প লিখছে, টিনটিনকে নিয়ে লোকে লিখছে যেগুলো একদম থার্ড ক্লাস। আমি বইমেলাতে কেন এই তিনজন মানুষকে নিয়ে সবাই এত বই লিখছে, শুধু কি জনপ্রিয়তা না, এনক্যাশমেন্ট, ইমোশনাল এনক্যাশমেন্ট। আমাদের এখানে কিছু থার্ড ক্লাস ইউটিউবার আছে যারা জিৎ, দেব, শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। এই থার্ড ক্লাস ইউটিউবারের ধরো এরকম একটা ভার্সান, সাউথ কলকাতায় থাকি আমি, স্বনামধন্য ডিরেক্টর। মানুষের ইমোশনকে বুঝতে হবে, নস্টালজিয়াকে বেইট হিসাবে ইউজ করতে হবে। কারণ দেখো যেই লোকটা আগে একসময় অরিজিনাল সিনেমা তৈরি করতো, এখন আইদার সে কোনো পপুলার ক্যারেক্টারের পোদ মারে, আর নয় নেতাজি সুভাষচন্দ্র বসু, উত্তম কুমার, বড় বড় ব্যক্তিত্ব সেইগুলো নিয়ে কাজ করে। আর হ্যাঁ এক্স= প্রেমের মতো সিনেমাও সে আনার চেষ্টা করে, বাট সেটা অ্যাকচুয়ালি সেক্স= প্রেম হয়ে যায়। ভাই এক্স= প্রেমের আমি একটা রিভিউ করেছিলাম, খুব একটা বেশি লোক তখন দেখেনি, আমি আমার স্টোরিতে দিয়ে দেবো, ইউটিউবের যে ইয়েটা ঠিক আছে, মেন যে পেজ, ওকে সেখানে আমি কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো, ঠিক আছে। একবার এক্স= প্রেমের আমার রিভিউটা প্লিজ দেখো, হাসি পাবে ভাই। আর যারা আমাকে বলছিল না যে দশম অবতারের রোস্ট করো দাদা, ভাই আমি দশম অবতার অলরেডি রোস্ট করেছি, আমি সমস্তগুলো লিঙ্ক না আজকে কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নাও। আমি এই কপ ইউনিভার্সকে একটা রোস্ট করবো, আমি বলেছিলাম যে টাইম লাইনের ভুল থেকে শুরু করে ভুলভাল জিনিসপত্র, যেখানে বড় বড় গর্ত দেখতে পাওয়া যায় মারিয়ানা ট্রেঞ্চের মতো বড়, সেই ভিডিওটা আমার এখন অবধি বানানো বাকি রয়েছে। বাট দশম অবতারকে আমার অলরেডি রোস্ট করা হয়ে গেছে ভাই। তো সমস্ত কিছু মিলে এই ট্রেলারটাকে অতি অধম হয়তো বলা যায় না, বাট অতি উত্তম বা উত্তম কিন্তু বলা যায় না, মধ্যম প্রকৃতির বলা যায়, অতি মধ্যম বলা যায় অ্যাকচুয়ালি। কিন্তু আমি গল্পটা নিয়ে যথেষ্ট আশাবাদী। আর এই অনিন্দ সেনগুপ্তের 5 ফোড়ন বলে একটা হইচইতে ওয়েব সিরিজ ছিল, একটা গল্প ছিল তার, সেখানে বেশ ভালো লাগলো। এই অভিনেতার যা আমি আজ অবধি দেখেছি, এক্স= প্রেমের তো গল্পটাই বাজে ছিল, আর রিসেন্ট তার একটা কবির সিং মার্কা ওয়েব সিরিজ এসছে আড্ডা টাইম, সেটা আমার দেখা হয়নি। এই অভিনেতার মধ্যে হালকা একটা উপর চালাকি ব্যাপার তো আছে, একটু বেশি স্মার্ট শো অফ মার্কা আছে ব্যাপার, কিন্তু এই অভিনেতার মধ্যে একটা বয়স চার্ম আছে যেটা একদম পাশের বাড়ির পল্টু মার্কা একটা ভাইব দেয়। এবং কেন জানি না ট্রেলারে তার পারফরমেন্সটা কিন্তু আমার খুব একটা বেশি খারাপ লাগেনি।